স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে গতকাল থেকে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগেও তারা আন্দোলনে ছিল, কিন্তু গতকাল পুলিশ তাদের উপর হামলা করে এবং আপনি বলতে পারেন আজকে একদম পুরো ঢাকা শহর স্থবির হয়ে গিয়েছিল। তা এর অবস্থায় এনবিআর এর পক্ষ থেকে বলা হয়েছে যে যেই 7.5% ভ্যাট বেসরকারি শিক্ষার্থীদের উপর আরোপ করা হয়েছে, এনবিআর বলছে যে এটা শিক্ষার্থীদের দিতে হবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে। এটা নিয়ে এক ধরনের আসলে কনফিউশন তৈরি হয়েছে, আসলে শিক্ষার্থীরা কিভাবে করে দেবে। আপনারা একটু ব্যাখ্যা করতে পারেন এটার এই কনফিউশনের? আসলে এটা কনফিউশন না, এটা আপনার ধরেন এখন যেটা সরকার বলছে এই জিনিসটার শুরুটা আমি বলি আপনাকে। শুরুটা হলো আপনার গত বাজেট সেশনে তো আপনার তারা 10%-এর প্রস্তাব করেছিল সরকার, সেখান থেকে 7.5%-এ নিয়ে আসছে। এটা খুব সম্ভবত জুলাই মাসের 4 তারিখ একটা সার্কুলার ইস্যু হলো যে আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তার 7.5% করে ভ্যাট দেবে। তখন থেকে কিন্তু আপনার শিক্ষার্থীরা এটার বিরোধিতা করে আসছে, তারা নানানভাবে আন্দোলন করছে, কিন্তু এত ওয়াইডলি তারা করতে পারেনি। তো এখন সরকার তাদের চাপে পড়ে যে সিদ্ধান্তটা নিল, সেটা এই সিদ্ধান্ত উচিত ছিল সরকারের আগেই বলে দেওয়া। সরকারের এই জায়গায় আমি দেখছি একটা দূরদর্শিতার অভাব। কারণ এই সারা দেশে যে যতগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, আপনি যদি এখানে 7.5% ভ্যাট ইম্পোজ করেন, এটা একটা অনেক বড় অঙ্কের টাকা তাদের কাছ থেকে চলে যায়। তো এখন সরকারেরও যুক্তি থাকতে পারে যে আপনার ভ্যাট না দিলে, ট্যাক্স না দিলে সরকারের আয় আসবে কোত্থেকে, কিন্তু এটা কার কাছ থেকে নেবেন সেই সিদ্ধান্তটা সরকার এই 2 মাস ধরে কেন ঝুলিয়ে রাখলো আমি সেটা বুঝতে পারিনি। আজকে যখন দেখা যাচ্ছে যে এই দেশের ওই যে দাবি আদায়ের জন্য যেন আমরা বিভিন্ন সময় জিম্মি করে যে দাবি আদায় করি, আজকে যে দাবিটা আদায় হলো সেটা আরেকটা আপনার ওই যে জিম্মি করে আদায়ের মতো অবস্থাটা হয়ে গেল। আপনি যেটা বলছিলেন যে সরকার তার আর্থিক উৎস আসলে কোথা থেকে পাবে, এখন আপনার শিক্ষাকে বলা হয় যে অধিকার না, শিক্ষা মৌলিক অধিকার না, এটা কনস্টিটিউশনে না, এটা আমরা বলি। আমি সেই ডিবেটে যাচ্ছি না। আমি বলতেছি যে আপনার ভ্যাট আরোপ করতে পারে সরকার যে কোনো ক্ষেত্রে তার আয়ের উৎস তো ভ্যাট ট্যাক্স করতে পারে, কিন্তু প্রথম দিনই কেন এটা ক্লিয়ার করে দিল না যে এই ভ্যাট ইউনিভার্সিটিগুলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাটা নেয় সেখান থেকে আপনার ভ্যাটটা সরকারকে দিবে। এটা কি ক্লিয়ার করার মতো বিষয়? ভ্যাট মানে তো আসলে আপনি যখন যে পণ্যটি কিনছেন ক্রেতা হিসেবে ভ্যাট আপনি দিবেন, সেটার সঙ্গে এখনকার ঘোষণার কি আসলে সমন্বয় বা মিল কি আছে? এই যে ঘোষণাটি যেটা দেয়া হয়েছে সেটি হচ্ছে, যেহেতু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বাইরে চলে যাচ্ছিল, সেই কারণে এক ধরনের বাংলা ভাষায় যে ধামাচাপা বলে একটা কথা আছে, সেই ধামাচাপা দেয়া সুলভ একটি বক্তব্য, অত্যন্ত নাবালক সুলভ সিদ্ধান্ত। যে এই সময় এনবিআর এর পক্ষ থেকে যে সিদ্ধান্তটি দেয়া হলো যে ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, কর্তৃপক্ষের দিবে। অর্থমন্ত্রীর কথাটি আপনি খেয়াল করে দেখেন, অর্থমন্ত্রী বলছেন যে এমনিতেই তারা অনেক টাকা বেতন নেয়, আর বেতন এটা আবার বাড়তি বেতন নেওয়া ঠিক হবে না, উচিত হবে না। এখানে কিন্তু আইনের কোনো ব্যাপার নেই, সরকারের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় টিউশন ফি কত হবে, কিভাবে বাড়বে, এই পুরো বিষয়টির উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং যখনই ভ্যাটের প্রসঙ্গ আসবে, আপনি যে কথাটি বললেন সেই কথাটি, ভ্যাটের প্রসঙ্গ আসলেই সেটি আমি যদি শিক্ষার্থী হই সেই ভ্যাটটি আমাকেই দিতে হবে। আজকে যদি ভ্যাট বাড়ানো হয়, বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো না কোনো ফরম্যাটে আপনার কাছ থেকে 7.5% নিয়ে নিবে। এইখানে একটি কথা হচ্ছে যে সরকারকে তো ভ্যাট নিতে হবে। এখন প্রশ্ন আসে যে ভ্যাট আসলে কোন সেক্টরের উপর থেকে নিতে হবে, কোন সেক্টরের উপর থেকে নিতে হবে না, সেটি সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার। সরকারের এই পুরো বিষয়টিতে দর্শনগত জায়গাতে কিছু ভুল সিদ্ধান্ত আছে। যেমন অর্থমন্ত্রীর আজকের কথাও যদি আপনি শুনে দেখেন যে তারা এমনিতেই প্রচুর টাকা খরচ করে, পার ডে 1000 টাকা খরচ করে, এরকম একটি কথা। এই যে কথা, এইটা দর্শনগত জায়গায় ভুল হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আমাদের এখানে যখন আসে, তখন মূলত বাংলাদেশের উচ্চবিত্তের সন্তানেরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছে। কিন্তু আমাদের যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম, ধারণ ক্ষমতা কম, কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে গ্রামের কৃষকের সন্তান, মোটামুটিভাবে সচ্ছল কৃষকের সন্তানও এখন
উপজেলা বা জেলা পর্যায়ের কলেজ থেকে পাশ করে এসে যেহেতু তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, ওই বাবারও, কৃষক বাবারও স্বপ্ন যে তার ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেই কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যখন সুযোগ পায় না, তখন সে মনে করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়বে, ইস্ট ওয়েস্টে পড়বে বা কোনো একটি আপনি জায়গায় যেটা পড়বে। বলছেন যে শিক্ষার ক্ষেত্রে যে আগের যে ধারণাটা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে উচ্চবিত্তের শিক্ষা, এই যে ধারণাটা যেমন বদল হয়েছে, তেমনি আসলে আমাদের উচ্চ শিক্ষা নিয়ে ধারণারও কি অনেকখানি মনস্তাত্ত্বিক একটা কি বলা যায় এটাকে, মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন কি ঘটে নাই? এই প্রশ্নের জবাবটি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে এই যে শিক্ষার মানে 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 অর্থের ভিত্তিতে যেই শিক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধরা হতো, যে উচ্চবিত্তের শিক্ষা, সেখান থেকে যে আসলে একটা সামাজিক পরিবর্তন যে এসেছে, এটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়েরাও কিন্তু আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আসলে এরকম একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে কেন, এইটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি? এখন এটার ডিবেট আলাদা। আজকের যে বিষয়টা আসছেন, আপনি যদি বলেন যে কেন পড়তে হবে, আমার দেশে তো এখন শিক্ষা ব্যবস্থাটা আপনার ক্লিয়ার না। আমরা উচ্চশিক্ষা আমরা বলি ইন্টারমিডিয়েট পাস করার পরে যে বিশ্ববিদ্যালয় লেভেলে পরে উচ্চশিক্ষা, এখন আমার দেশে হলো আপনার মেট্রিক পাস করেও যেই চাকরি করছে বা ইন্টারমিডিয়েট পাস করে ছেলেটা যে চাকরি করার জন্য চেষ্টা করছে, দেখা যায় মাস্টার্স পাস করে একই চাকরি করার জন্য লাগছে। আমার ভোকেশনাল জায়গাটা অমন নাই, আমার কারিগরি শিক্ষা নিলেও আমার কিন্তু ক্ষেত্র নাই। অতএব দেখা যাচ্ছে একই ব্যক্তি আপনার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করে বিসিএস দিয়ে আপনার এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হচ্ছে পুলিশের বা আপনার এই অ্যাডমিন ক্যাডারের, আবার একই সঙ্গে পাশ করে একটা ছেলে সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিচ্ছে। আমার যেহেতু চাকরির বাজারটা ওই রকম নাই, সেই জায়গায় আমার মনে করে যে আমি যদি কোনোভাবে মাস্টার ডিগ্রি পাস করতে পারি তাহলে হয়তো কোথাও না কোথাও চাকরি পাবো, কিছু একটা করতে পারবো। হ্যাঁ, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। এটা ধরেন আপনি যেটা বলছেন বাইরে, যেমন ধরেন আমি অস্ট্রেলিয়ার কথা যদি বলেন, দেখবেন যে ওখানকার ইউনিভার্সিটিগুলোতে লোকাল লোকজন খুব কমই পড়ে, কারণ তারা মনে করে যে একটা পর্যায়ে কোনো রকম একটা গ্রাজুয়েশন হলে তাদের হয়ে যায়। ওই সমস্ত ইউনিভার্সিটিতে দেশের বাইরের স্টুডেন্টরা চলে। এটা বিদেশের সব জায়গায়, যেহেতু তাদের চাকরির জায়গাটা নির্ধারিত আছে, এটুকু পড়লে এই চাকরি পাবা, ওটুকু পড়লে ওই চাকরি পাবা, সে আগে থেকে ঠিক করে নিতে পারে। আমি কিন্তু ঠিক করে নিতে পারছি না যে আমার পড়াশোনা শেষ হওয়ার আমি চাকরি কোথায় করব, কি করতে পারবো কিনা। যে কারণে মনে করি সর্বোচ্চ শিক্ষাটা যদি আমি নিতে পারি, আমার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, করতেই পারবো। আসলে এখন দেখেন, অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 30-40 হাজার টাকা বেতন দিতে পারে, 7.5% ভ্যাট কেন দিতে পারবে না। এই কথার মধ্য দিয়ে এক ধরনের যে মানে আসলে যে বলা হয় যে শিক্ষা পণ্য, সেই পণ্যের দিকেই কি আসলে অর্থমন্ত্রী এক ধরনের ইয়ে দিয়েছেন? একদম ঠিক কথা বলেছেন, সেই পণ্যের দিকেই দিয়েছে। বাংলাদেশের শিক্ষা সহ আমাদের মতো একটু গরিব দেশ যারা, তাদের শিক্ষার জায়গাটিতে বিশেষ করে যে সমস্ত জায়গা থেকে রাষ্ট্র সাবসিডি দেয় পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা, এই শিক্ষার বিষয়টি যদি আপনি দেখেন গত 10-15 বছর ধরে যদি আপনি খেয়াল করেন, দেখবেন নানা ফর্মুলায়, নানা রকমের ফরম্যাটে ওয়ার্ল্ড ব্যাংক, কখনো IMF, কখনো ADB নানাভাবে বলার চেষ্টা করেছে যে এই শিক্ষায় যে ভর্তুকি দেয়া হয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেছনে যে সরকারের খরচ, এগুলোতে কমাতে হবে। এটা অনেকে অনেক সময় বলেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক তো ক্লিয়ার কাট বলেছে। এবং এখানে আরেকটি বিষয় খেয়াল করে দেখেন, যে কমিশনের ফরাসউদ্দিন সাহেবের যে কমিশন, সেই কমিশনের যে রিপোর্টের ভিত্তিতে অষ্টম বেতন স্কেল, বেতন বাড়ানো এবং তার প্রেক্ষিতে যে বিতর্ক, সেই কমিশনের ভিতরে একটি বিষয় খেয়াল করে দেখেন, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, আপনি যে কথা বললেন সেই কথাটি সেখানে বলা হয়েছে, যে যতদিন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক উন্নতি বাড়াতে না, আয় বাড়াতে না পারবে, স্বয়ংসম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত তাদের আলাদা বেতন স্কেলের প্রয়োজন নেই। তার মানেটা কি? মানেটা বলছে আয় বাড়াতে। আয় বাড়ানো মানে কি? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আয় কিভাবে বাড়াবে? এখন যে বেতন আছে সেই বেতনটি প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমান করতে হবে। অর্থাৎ পণ্য বানানোর যে
বিশ্ব ব্যাংকের যে ফর্মুলা, আমাদের শুধু এই সরকার নয়, সবগুলো সরকার কি নানা ফরম্যাটে এটিকে চিন্তা করছে এক ধরনের পণ্য বানানোর। এটি আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, শিক্ষার যে অবস্থা, আমাদের যে অবকাঠামো জায়গায় যে জায়গাতে আমরা এখন আছি, সেই জায়গাতে এই পণ্য বানানোর মানসিকতা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। এখন আপনি শিক্ষাকে পণ্যও বানাবেন না, আবার সার্টিফিকেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনার তারা সার্টিফিকেট বিক্রি করে, তাহলে আসলে মানে স্পষ্ট কি কোনো অবস্থান কি আছে? আপনি সার্টিফিকেট বিক্রিরও সুযোগ দিচ্ছেন, আবার পণ্য বানাবেন না এমনটাই বলছেন। এই যে বিরোধিতা, তা কিভাবে দূর করা যায়, এই বিষয়টি নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বলছিলাম যে দেখেন, এক একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এক এক রকম, এর উপর কারো কোনো রকম নিয়ন্ত্রণ নাই। ফলে আসলে বাণিজ্য কিংবা ব্যবসাটা কে করছে? দেখেন, এখানে প্রতিটা বিশ্ববিদ্যালয় ব্যবসা করছে এবং এটা অস্বীকার করার উপায় নাই। বিজনেস, এটা একটা বিজনেস ধরে নিতে হবে। কারণ আপনার তারা শিক্ষা দিচ্ছে তো টাকার বিনিময়ে, যে ইউনিভার্সিটিগুলি, কিন্তু এটা কতটুকু বিজনেস করবেন আপনি, আপনার এই জায়গায় আপনার লভ্যাংশ কত পার্সেন্ট আপনি লাভ করবেন, এটার একটা মাত্রা থাকা উচিত। আপনি ইচ্ছা মতো ফি বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা আপনার কি ইউজিসি, না ইউজিসি তো আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এখন ইউজিসি কিছুদিন পর পর তারা ওই মনিটরিং করে বিভিন্ন রকম। না, সেই জায়গায় একটা বড় ঘাপলা আছে, শুনেন, সেই জায়গায় বড় ঘাপলা আছে। ইউজিসিতে কিছু কারাপ্ট অফিসিয়ালরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা লেনদেনের মধ্যে আসে। প্রায় সময় আমরা এই অভিযোগ পাই। এর মধ্যে তো একটা অভিযোগ শুনলাম যে কোন এক ইউনিভার্সিটির কাছ থেকে 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে এক অফিসার। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের ইতে ধরাও পড়লো, যদিও সে আবার পরে বেঁচে গেছে। যাই হোক, সেটাও লেনদেনের বিষয়। আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোর এই যে একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে যে নামছে, ক্যাম্পাস নেই অনেকগুলো, যেটা বারবার দেখেন, এবার ছিল সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস না হলে তাদেরকে বাতিল করে এই কথা আসলে গত 25 বছর ধরে শুনতেছি আমরা। একই জিনিস যে বারবার বলছে, কেন বলতেছে? এই জায়গায় তো একটা কঠিন বা কঠোর হওয়া উচিত ছিল, সরকার সেই জায়গায় হয়নি। আর আজকের যে সমস্যা, এখন আমরা এই কথাগুলি বলছি কেন, এই সমস্যাটা তো জুলাই মাসের 4 তারিখের যে সার্কুলার, সেদিন থেকেই সমস্যা। এইবার সরকার যেটা করলো, আপনার এই যে বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে যে চাপিয়ে দিল আপনার, সেটা কি হবে? বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার কি ধারণা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আপনার এই যে 7.5% তার নিজের পকেট থেকে দেবে? একটাও না। এই সেমিস্টারে পারছে না, নেক্সট সেমিস্টারে আপনি দেখবেন যে কোর্স ফি বাড়িয়ে দিয়েছে, বা এক্সামিনেশন ফি, বা কোনো না কোনো একটা হেড ধরে আপনার এই টাকাটা তারা আদায় করে নেবে, যেহেতু আপনার কোনো নিয়ন্ত্রণ না। নেই। এরই মধ্যে কিন্তু আপনার ব্র্যাক ইউনিভার্সিটি তারা কিন্তু বলছে যে এই ভ্যাট তারা নিবে না, এবং এরই মধ্যে যারা দিয়েছে, জমা দিয়েছে, তাদেরটা ফেরত দেওয়া হবে। আপনার তো আরো 80-81টা ইউনিভার্সিটি আছে। এখন এটা নিয়ে হবে কি, আপনার এই স্টুডেন্টরা এই বিশ্ববিদ্যালয় অথরিটির সঙ্গে একটা মুখোমুখি হবে। সরকারের উচিত ছিল এই জায়গাটা প্রথম দিন থেকে ক্লিয়ার করা। এতদিন যখন ক্লিয়ার করে নাই, গত জুলাই মাস থেকে, আজকে স্টুডেন্টদের চাপের মুখে, আমি বলবো ওটা চাপের মুখে, এই যে সিদ্ধান্তটা নিল সরকার, সেই সিদ্ধান্তটা তো আপনার ইনকমপ্লিট। সেটাও কিন্তু সরকার এখন মুখোমুখি করে দিল অথরিটির সঙ্গে ছাত্রছাত্রীদের। আপনি দেখেন, কয়েকটা বিশ্ববিদ্যালয় আমি দেখলাম, আপনাদের টিভিতেও দেখলাম, যে তারা এতেও সন্তুষ্ট না। একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখলাম, ওখানে বলছে যে ইউনিভার্সিটি অথরিটিও দিবে না ওই 7.5%, সেটা না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তার মানে কিন্তু তারা এখনো ওটাও বুঝে গেছে যে এটা ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে যে তাদের বিরোধ হবে, এটাও তারা বুঝে গেছে। সো এই জায়গায়ও সরকারের দেখেন, আবার কাল পরশু আবার আরেক সিদ্ধান্তে আসি কিনা। আমি যে এই জায়গায় ইনকনসিস্টেন্সি দেখতেছি সরকারের, যে কখন কোন সিদ্ধান্তটা নিতে হবে সেটাও তারা ঠিকমতো মানে বুঝে উঠতে পারছে না। এখন দেখেন, আপনার এই ফি, মানে টিউশন ফি তো যখন তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি বাড়াই, তার উপরে এই ভ্যাট, সবকিছু মিলিয়ে আপনার যেমনটা বলছিলেন যে সার্টিফিকেট বিক্রি থেকে শুরু করে মানে যেই অবস্থাটা বিশৃঙ্খলা, এবং ইউজিসির যে অবস্থাটা বললেন যে তাদের সঙ্গে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে, তাহলে সরকারের পক্ষ থেকে কি শিক্ষার মানের দিকে নজর দেওয়ার চেয়ে তার রাজস্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো আমি। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে। ইউজিসিও বিভিন্ন সময় তাদের অবজারভেশন দিয়েছে। এখন অর্থমন্ত্রী শিক্ষার মান উন্নয়নের জন্য কিংবা তাদের একটা স্ট্যান্ডার্ড ঠিক করার জন্য সেই দিকে কিন্তু কোনো কারো নজরদারি নাই, বরং কিভাবে এখান থেকে রাজস্ব আয় করা যায় সেই ব্যাপারে এত যে মনোযোগ, এটার সঙ্গে কি আপনার মনে হয় যে এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ আছে? ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে যখন থেকে তৈরি হয়েছে, যখন থেকে অনুমতি দেওয়া হয়েছে, তখন থেকে আজকে পর্যন্ত কখনোই কোনো সরকার এটি যে একটি শিক্ষা সেইভাবে বিষয়টিকে দেখেনি। এটি একটি ব্যবসা, সেই হিসাবে যারা এর অনুমতি নিয়েছে তারাও সেটাই চিন্তা করেছে, যারা এর অনুমতি দিয়েছে তারাও সেটাই চিন্তা করেছে। আপনি মঞ্জুরি কমিশনের কথা বললেন বা শিক্ষা মন্ত্রণালয়ের কথা বললেন, তারা কেউই আসলে দেখেনি। তার কারণগুলো দেখেন, একটু আগে পিন্টু ভাই যে কথাটি বলেছেন, কোন বিশ্ববিদ্যালয় কত ফি নির্ধারণ করবে। আপনি মঞ্জুরি কমিশনের কথা বললেন বা শিক্ষা মন্ত্রণালয়ের কথা বললেন, তারা কেউই আসলে দেখেনি। তার কারণগুলো দেখেন, একটু আগে পিন্টু ভাই যে কথাটি বলেছেন, কোন বিশ্ববিদ্যালয় কত ফি নির্ধারণ করবে এটা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে সরকার বলে 7% বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিতে হবে, সরকারের তো কোনো নিয়ন্ত্রণই নেই। সরকার এখানে ঠিক করবে কিভাবে, অনুরোধ করবে, উচিত হবে না, এই কথাগুলোর তো কোনো অর্থ নেই। আর শিক্ষার মানের কথা আপনি বলছেন, দেখেন শিক্ষার মান যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে পুরো শিক্ষা ব্যবস্থার উপর আপনার একটা নিয়ন্ত্রণ থাকতে হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর একটি নিয়ন্ত্রণ থাকতে হয়। সরকারের অবস্থা কত নাজুক দেখেন, ওর সব সরকার এই সময় সরকারের এসে প্রকাশটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, এবং এই ঢাকা শহরে প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ ছেলে মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরা যে সম্মিলিতভাবে একটা বড় শক্তি, গতকালের আগ পর্যন্ত সরকার এটা চিন্তার মধ্যেই আসেনি। গতকালকে ছাত্রছাত্রীদের উপর আক্রমণটা কেন হলো? সরকারের পলিসি ছিল প্রথম দিন ওদেরকে পিটাইলে ওরা ভয় পেয়ে, বড় লোকের ছেলে মেয়ে পিটাইলে ওরা ভয় পেয়ে পালাবে। আপনার কি মনে হয় এই যে তারা যে প্রতিরোধ গড়ে তুললো, এর ফলে কি সেই কনসেপ্ট থেকে কি সরকার বেরিয়ে আসবে? সরকার ইতিমধ্যে তো বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, যে কারণে আজকে সারাদিন চিন্তা বেরিয়ে আসে না, তারা অবস্থান পরিবর্তন করেছে। বেরিয়ে এসেছে বলতে ডেফিনেটলি অবস্থান পরিবর্তন করেছে। পরিবর্তন যে করেছে তার কারণ আজকে সারাদিনে আপনি দেখেন আর কিন্তু আক্রমণ করতে যায়নি। এখন এক ধরনের ছেলে ভুলানো ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে দিতে হবে না। এখন মানের জায়গাটি এসে কথা বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূল অভিযোগটা কি? মূল অভিযোগতে তারা ফি বেশি নেয়, মূল অভিযোগ মানসম্পন্ন শিক্ষক নেই, মূল অভিযোগ তারা সার্টিফিকেট বিক্রি করে। সরকারের প্রথমে মনোযোগ দেওয়া দরকার যে বিশ্ববিদ্যালয়ের ফি কত হবে, দ্বিতীয় মনোযোগ দেওয়া দরকার যে তার মানসম্পন্ন শিক্ষক আছে কিনা, শ্রেণীকক্ষ আছে কিনা, একটা বিশ্ববিদ্যালয় হতে হলে যে যা যা থাকতে হয় মিনিমাম সেগুলো আছে কিনা, তৃতীয় আসা দরকার যে তারা সার্টিফিকেট বিক্রি করে কিনা, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এটা বলে বাধ্য করে কিনা যে পাশের হার বাড়াও, কাউকে ফেল করানো যাবে না। প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা কিন্তু আমি একটু শেষ করি এখানে। শিক্ষা মন্ত্রণালয় বলেন, এটা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এটা সবার দায়িত্ব, কিন্তু কেউ এই দায়িত্বটি পালন করছে না। আপনি পালন না করে আপনার এখন সরকারের যেহেতু ব্যয় আছে, সরকারের আয় বাড়াতে হবে, এবং সরকার সেই ওই 20 বছর আগের ধারণা নিয়ে আছে যে এখানে বড় লোকের সন্তানরা পড়ে, এখানে 5% বলে 10% বলেন, আমি ঘোষণা দিয়ে দিলেই তারা টাকা দিয়ে দিবে। ঘোষণা দিয়ে দিলেই যে তারা টাকা দিবে না, তারা যে সংখ্যা এখন অনেক, তাদের যে একটা শক্তি আছে, সেখানে যে মধ্যবিত্ত কৃষকের সন্তানরা যে পড়াশোনা করে, এটি সরকারের দর্শনগত জায়গাতেই নেই। সেই কারণে সরকার এই যে পিন্টু ভাই একটু আগে যে কথা বলেছেন, অবস্থান একদিনের মধ্যে পরিবর্তন করেছে, এখনো দোদুল্যমান অবস্থাতে আছে। কালকে সকালে গিয়ে তার অবস্থানটি কি হবে সেটা আমরা জানি না। এটি ধরেন অন্য যে কোনো ব্যাপারের ক্ষেত্রে চলতে পারে। বিষয় যখন শিক্ষা, এবং শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো একটি জাতির কথা আপনি বলতে পারবেন না যে তারা উন্নতি করেছে। আমরা উন্নতির যত গল্প বলি, আমরা যদি শিক্ষাকে এরকম এই 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 কি বলবো একেবারে জগা খিচুড়ি অবস্থাতে রাখি, আমরা তাহলে কিন্তু উন্নতির কাছাকাছিও যেতে পারবো না। জি, আপনি দেখেন যে বলা হচ্ছে সরকারের ব্যয় বেড়েছে তাই আয় বাড়াতে হবে। এখন অনেকেই অভিযোগ করছেন যারা সংসদ সদস্য আছেন তারা শুল্ক মুক্ত গাড়ি আনার সুবিধা পান, অনেকগুলি খাত রয়েছে। প্রথম একটা শব্দ বলছিল, এই আপনি আয় করবেন, আপনার আয় দরকার, এ নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নেই, কারণ আপনি আয় ছাড়া চলবেন কি করে? আমরা তো কোত্থেকে আয়টা করবেন, কোত্থেকে কত ভাগ আয় করবেন, এই জায়গাটা ঠিক করতে হবে। আপনি সব জায়গা থেকে যদি আপনি বিজনেস চিন্তা করেন তাহলে আপনার জাতি এগোবে কি করে? আপনি 7.5% অন্য জায়গায় ট্যাক্স বাড়ান না, মানে এটাকে ডিসেমিনেট করে দেন বিভিন্ন জায়গায় থেকে। আপনি যদি আপনি একটা টার্গেট করেন যে 7.5% এখান থেকে নিলে 1 বছরে আপনি 1000 কোটি বা 500 কোটি টাকা পাবেন, এই 500 কোটি টাকা আপনি এখান থেকে না নিয়ে অন্য জায়গাতে নেওয়ার তো একটা চিন্তা করতে পারেন বা পরিকল্পনার ছক আঁকতে পারেন না। যাদেরকে এখনো তারা এই মানে ব্যয় বাড়ানোর আওতার মধ্যে রাখে নাই তাদের উপর বাড়াতে পারে, সেটাই না, সেটা বসে ঠিক করা যেতে পারে। সেটা আপনার অর্থনীতিবিদরা, পরিকল্পনাবিদরা ঠিক করতে পারেন যে কোত্থেকে আয়টা আসবে। কিন্তু এই জায়গায় আমি বলি যে সরকার এই জায়গায় এই যে যেটা বারবার মুর্তজা
এমফেসিস দিচ্ছে যে দর্শনগত, এই জায়গায় সরকারের আসলেই দর্শনগত ভুল বা চিন্তাগত একটা ভুল আছে যে কোথায় আমি বিজনেস করব, কোথায় বিজনেস করব না, এই জায়গাটা তার ঠিক করতে হবে। আর আর আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার মানের বিষয়। দেখেন, আমি তো দেখি যে সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় আপনার মান নিম্নগামী। এখন ওই যে যেটা বারবার বলছিলেন সেই মানের শিক্ষক কোথায়, সেই ওই রকমের ছাত্রছাত্রী কোথায়, আপনি নিচ থেকেই ধরেন না, আপনি প্রাইমারি লেভেল থেকে ধরেন, আমার প্রাইমারি স্কুলে কি পড়ালেখা হচ্ছে? আমি তো দেখি না যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা দেশে আছে। আমাদের প্রাথমিক শিক্ষাটা পুরো ধ্বংস হয়ে গেছে। সেটা আমি সেটাই বলছি, Just দেখেন ধ্বংস হয়ে গেছে এই যে আপনার প্রাথমিক শিক্ষা। 4 স্তরের শিক্ষা ব্যবস্থা আপনার এখানে, সেই জায়গাটা তো আপনার ঠিক নাই। আপনি একটা নীতি আজ পর্যন্ত শিক্ষা আচ্ছা, নীতি যদি আপনি করতে পারলেন মানে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তারা সরকার আয় বাড়াতে না পারে, আর কোন কোন খাত আছে যেখানে আসলে সরকার আয়ের একটা বড় উৎস হিসেবে দেখতে পারে? আপনাদের কাছ থেকে পরামর্শটি শুনবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, শিক্ষার যেই আর কোন কোন খাত থেকে সরকার আসলে তাদের আয় বাড়াতে পারে? যেমন না, আয় বাড়ানোর তো যতগুলো সেক্টর আছে, সেই সেক্টর থেকে বাংলাদেশের যে সমস্ত সেক্টর থেকে আয় আসার কথা, অর্থ আসার কথা, সেটা তো আসলে আসে না বলতে দেখেন আপনি এখানে প্রচুর চুরি আছে, পুরো এক ধরনের 2 নম্বরই ব্যাপার আছে। আমাদের বড় লোকদের কর না দেওয়ার সবচেয়ে বড় ব্যাপার তো তাদের ভেতরই আছে। সেই কারণে দেখেন আপনার ওই একজন জর্দা বিক্রি করে দেশে সবচেয়ে বড় বেশি ট্যাক্স দেয়, আর আমাদের বড় লোক হিসেবে আমরা যাদেরকে চিনি, যাদেরকে আমরা জানি, যারা অনেক বড় বড় কথা বলেন সরকারের সঙ্গে, যখন দেন দরবার করেন, দর কষাকষি করেন, তারা যখন কথা বলেন, সেটা সব ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত তাদের সবার করের অবস্থা দেখেন অত্যন্ত দুর্বল। সরকারের আয় বাড়ানোর ক্ষেত্রে একটি হচ্ছে করের আওতা বৃদ্ধি করা, সংখ্যা বৃদ্ধি করা, এটি একটি জায়গা। আরেকটি হচ্ছে সরকারের আরেকটু সক্ষমতা অর্জন করা। করের আওতা তো এই গত বাজেটেও বাড়ানো হয়েছে, এটা আরো বাড়াতে হবে। যাদের বাড়ানো হয়েছে এটা আরো অনেক বাড়ানোর সুযোগ আছে। আরেকটি হচ্ছে সরকারের সক্ষমতা অর্জন করা যে কর এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে বা আমরা যারা কর দেই তাদের কাছেও এক ধরনের ভীতির ব্যাপার। আপনি কি জানেন যে এখনো যারা কর দেন তাদের একটি ফাইলের জন্য 500 বা 100 টাকা আলাদা করে দিতে হয় যারা কর দেন? এবং আমাদের অনেক সাংবাদিকরাও যারা কর দেন তাদেরও এরকম ফাইলের প্রতি, আমার ফাইলের প্রতি বলে যে এই 500 টাকা আলাদা দিতে হবে, 100 টাকা আলাদা দিতে হবে। এই যে একটা সিস্টেম তৈরি করে রাখা হয়েছে কর ভীতি, এই জায়গাগুলো দূর করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে শিক্ষাকে সরকারের একটু আলাদা গুরুত্ব দিয়ে দেখা দরকার, আর একটা সমন্বিত পরিকল্পনা। কিন্তু জাহিদুল হাসান বলছিলেন যে শিক্ষা তো আসলে অধিকার না, যে আমাদের সংবিধানে নাই। সংবিধানগত অধিকার নয়, কিন্তু শিক্ষাকে সরকারের একটু আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই কারণে আমরা হচ্ছে একটা উন্নয়নশীল জাতি, আমাদের উন্নয়নের জন্য অনেক কাজের মধ্যে একটি বড় কাজ করতে হবে, আমাদের পুরো জাতিকে শিক্ষিত করা মানে হচ্ছে কলম ভেঙে নাম লেখা নয়। এখন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ধারণ করতে পারে না, আসন সংখ্যা সীমিত। এই জায়গায় আমার সরকারের তো আপনার কিছু লিমিটেশনও আছে, তাই মনে করি সরকারের আরো কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় বাড়ানো উচিত। কারণ আমার দেশটা তো এখনো ওই জায়গায় যায় নাই যে আমার দেশের সব নাগরিকের সন্তানেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, তাই না? আর্থিক অবস্থাটা তো ওই জায়গায় নেই। সো সরকারের এই জায়গায় সাবসিডি দিতে হবে। এখন যেই কারণে বারবার বলছি কোথায় থেকে আয় বাড়াবেন, সেটা আপনি যে ট্যাক্স নেট বাড়ান, বা যারা ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স নেটের আওতায় আছে, কম দিচ্ছে, সেই জায়গায় বাড়ান। ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি শুনি যেটা মর্তুজা বলতেছিল, বড় বড় কথা বলে, কোথায় তাদের কাছ থেকে ট্যাক্স তো আদায় করার ব্যবস্থা করেন। আপনি যে এই যে 4000 কোটি টাকাতে এক ব্যাংক থেকে দুর্নীতি হয়ে যায়, আরেক ব্যাংক থেকে 2000 কোটি টাকা ন্যায় হয়ে যায়, বলছি সেই সমস্ত জায়গায় আপনি কঠোর হন। একটা জিনিস বলি, দেখেন আপনি যদি আমাদের দেশের কলেজ শিক্ষার কথা ধরেন, মানে উচ্চ শিক্ষা কলেজগুলোতে যে অনার্স মাস্টার্স যে কলেজগুলোতে আছে, তারা অনেক সময় শিক্ষার্থীই পায় না। সেখানে আপনার বেসরকারি মানে বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা তো আপনার পরিকল্পনার অভাব। কারণ আপনি ওই জায়গায় শিক্ষার্থী নাই, আপনি কলেজ অনুমোদন দিলেন কেন? এই রাজনৈতিক কারণে আপনি স্কুল কলেজ দিচ্ছেন, আবার পাশাপাশি ইউনিভার্সিটিও দিচ্ছেন। আপনি প্রায় সবগুলো কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ করে দিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে তারা তো ওই সমস্ত কলেজের এলাকার মধ্যে হয়তো আছে, তারা কলেজগুলোতে ভর্তি না হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসে। সেটা কেন হচ্ছে? সেটাই কেন হচ্ছে আপনাদের কি মনে হয়? ওখানে পড়াটা হচ্ছে না, ওখানে হয়তো ওই রকমের শিক্ষক নাই, নাকি আসলে এটা পারসেপশন, নাকি এটা মানসিকতা? না, আপনার শুনেন, এটা মানসিকতার বিষয় না। আপনি যদি ওই
ওই গ্রামে বা ওই শহরে বা ওই উপজেলায় অনেক আছেন, আপনার নরসিংদী থেকে একটা স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করলো না? গতবার হ্যাঁ, করলো তো। আপনি যদি ওই জায়গায় সব ইনফ্রাস্ট্রাকচার দেন, ভালো শিক্ষক থাকে, সময় মতো মানে পড়ানো হয় ঠিক মতো, তাহলে ওখানে তো ভর্তি হবে। আপনি তো দেখা গেছে যে শুধু আপনার নামের কারণে বা বাবার নাম বা দাদার নাম বা রাজনীতির কারণে একটা স্কুলের খুলে বসলেন বা কলেজ খুলে বসলেন, শিক্ষক নাই অথবা লাইব্রেরি নাই অথবা আপনার ইনফ্রাস্ট্রাকচার নাই, কিন্তু নাম দিয়ে রাখছেন। সে ওখানে কেন পড়বে? সে তো ভালো রেজাল্ট করার জন্য ভালো কলেজে আসার চেষ্টা করবেই। তাহলে আসলে আমাদের শিক্ষা ক্ষেত্রে সরকারের সত্যিকার অর্থে সেই রকম কোনো পরিকল্পনা আছে না, কিনা, সেটা থাকলে এই আপনার প্রশ্নের একটা জবাব শিক্ষানীতি আপনাদের কাছ থাকতো। থেকে নিব। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি প্রশ্ন রেখেছিলাম বিরতিতে যাওয়ার আগে যে শিক্ষাঙ্গনে যে এই সামগ্রিকভাবে এক ধরনের নৈরাজ্য আছে, এখান থেকে সরকারের কোনো পরিকল্পনা আসলে দেখেন কিনা, কোনো লক্ষণ? না, এখান থেকে শিক্ষা নিয়ে গত 5-7 বছরে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, একটি শিক্ষা নীতি করা হয়েছে। এখন সরকারের উচিত হচ্ছে ওই নীতিটাকে বাস্তবায়ন করা এবং শিক্ষাবিদদের নিয়ে আরও কিছু থাকলে সেটা সমাধান করা। এই জায়গাটিতে গেলেই পরিকল্পনার কাজটি হবে। আমি আরেকটি কথা বলতে চাই, আজকের শিক্ষা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন। মন্তব্যের প্রেক্ষিতে তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন। এটিকে আমি স্বাগত জানাতে চাই যে বাংলাদেশের প্রত্যাহার করে নিয়েছেন, যে বাংলাদেশে যেহেতু এই দুঃখ প্রকাশ করার কালচার নেই, সেই কালচারটি তিনি যে করলেন একজন বর্ষিয়ান মানুষ হয়ে, আমরা তার সমালোচনা করেছি আগের বক্তব্যের। সুতরাং এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তার প্রত্যাহার করলেন। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে চাই, মন্ত্রীদের কথা বলার ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এক মন্ত্রী প্রত্যাহার করেছেন, আর এক মন্ত্রী এবার বাণী দিচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘট করা উচিত হচ্ছে না। আরে ধর্মঘট করা উচিত হচ্ছে না তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন অত্যন্ত যৌক্তিক দাবিতে, তা আপনি সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে বসছেন না কেন, আলোচনা করছেন না কেন? শুধু আলোচনা করে সমস্যার সমাধান করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না, কিন্তু কলেজের শিক্ষকরা একদম শেষ করে দেই, যেটা বক্তব্যটা একরকম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন, এখন ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছেন, সরকারের উচিত এদের সঙ্গে বসে কোন রকম লুকোচুরি না করে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা। এখন তাহলে সেই সমাধান কিভাবে আসতে পারে? এই যে আমি যা দেখছি যে সোজা আঙ্গুলে যে ঘি উঠে না বলে না, যে আজকে দেখেন এই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোন পর্যায়ে রাস্তায় নেমে যখন গাড়ি ঘোড়া বন্ধ করে টোটাল ঢাকা সিটিটাকে আপনার কলাপস করে দিল। মানে জিম্মি না করলে আপনি দাবি মানেন না, আপনি কিন্তু দাবিটা মেনে নিলেন, মানার পথে প্রক্রিয়া। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, এই যে আপনি এখন বলছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের যে আপনার বিশেষ করে আমি বেতন বাড়ানো কমানো নিয়ে যাচ্ছি না, তাদের যে মর্যাদার বিষয়টা, সিলেকশন গ্রেড বা টাইম স্কেলটা যেন আপনি বাতিল করে দিলেন, তার যে ধূপ করে তারা নিচে নেমে গেল, হ্যাঁ, এই যে এটা তো তার আতে লেগেছে, লাগার কথা। এটা যখন আপনি অনুধাবন করতে পারছেন না, যেটা পারেন নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিষয়ে, এখন যদি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত ছাত্ররা তাদের শিক্ষকদের অপমান হচ্ছে মনে করে তারা মাঠে নামে, আপনি কি করবেন? সেইটাই আমি বলছি, মর্তুজার সঙ্গে আমি একমত হয়ে, তার আগেই আপনি সমাধানে চলে যান, আপনি বসেন তার সঙ্গে। আসলে কি সরকার কোনো ক্ষেত্রে দূরদর্শিতা পরিচয় দিচ্ছে? আপনি দেখেন কয়েকদিন আগে তেল গ্যাসের দাম বাড়ানো হলো, আজকে ভাড়া বাড়ানো হলো, ফলে এই যে একই সঙ্গে এতগুলি জিনিসের দাম বাড়ানো, মানুষ সেটা সইতে পারবে কিনা, সেই বিষয়গুলি ভাবার সুযোগ। এই বিষয়গুলো ভাবে যখন সরকারের জনসম্পৃক্ততা থাকে, জনগণের কাছে যখন ক্ষমতায় থাকার জন্য জনগণের কাছে যেতে হয়, তখন সরকারকে এই বিষয়গুলো ভাবতে হয়। এখন আমরা যে পদ্ধতির মধ্যে আছি, যে সিস্টেমের মধ্যে আছি, সরকারকে জনগণের কথা ভাবতে হচ্ছে না। না ভাবার কারণে আপনি একই সঙ্গে তেলের দাম, আপনি কেন বলছেন ভাবতে হচ্ছে না? আমরা দেখেছি যে ওই যে রিপোর্টে বাংলাদেশের সরকারের জনপ্রিয়তা বেড়েছে, সেটা অন্য আলোচনা, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনি যদি সেটা ভাবতে হচ্ছে না, তার মূল কারণটি হচ্ছে যে আপনি তেলের দাম পৃথিবীতে $120 থেকে $40 চলে আসে, আপনি দাম কমান না, কিন্তু আপনার গ্যাস খাত একটা লাভজনক খাত। গ্যাস সেক্টরের এখনো 15,000 কোটি টাকা ব্যাংকে জমা হয়ে আছে, কিন্তু আপনি এটাকে প্রকাশ্যে অলাভ দেখিয়ে নানা অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন। দাম বাড়ানোর পরে বাস ভাড়া বাড়াচ্ছেন, সিএনজি ভাড়া। আপনি সিএনজি ভাড়া কেন বাড়াচ্ছেন? এইগুলি সব বাড়ানো, এটা কি সরকারের জনসম্পৃক্ততা না থাকার কারণে? সেটা জনগণের কথা কম ভাবে,
আমি সেটাই বলবো, কারণ আজকে আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, এই ইউনিট 30 টাকা থেকে 35 টাকা করেছেন, তার মানে আপনার পার্সেন্টেজ হিসাব করলে বাস ভাড়া বেড়েছে, 16% বাড়িয়েছেন। কিন্তু আপনি সিএনজির ভাড়া কত বাড়িয়েছেন? 25 টাকা থেকে আপনি এটা 40 টাকায় নিয়ে গিয়েছেন, মানে 1.5 গুণ। যে জায়গায় 16% বাড়ানোর কথা সেই জায়গায় আপনি 50% বাড়ালেন। তারপর আরো আসেন সিএনজি, কোন সিএনজি ঢাকা শহরে আপনার মিটার দিয়ে চলে? সেই জায়গায় আপনি কি আপনার আইন ওখানে খাটাতে পেরেছেন? আপনি বাধ্য করতেন যে না মিটারেই যাবে, একটা সিএনজিও মিটারে যায় না। সেখানে যখন আপনি এটা বাড়িয়ে দিলেন তখন যাত্রীদের উপর আপনার এটার জুলুম হবে। আমি তো মনে করি যে সিএনজি বাড়ানোটা কিন্তু একদম ভাই, উচিত আমি নয়। একটা খালি তথ্য দেই, এই যে আপনি দাম বাড়ালেন, যাদের কাছ থেকে আপনি অর্থ নেবেন তাদের কোনো প্রতিনিধিকে আপনি দাম বাড়ানোর সময় রাখলেন না। একজনকে বলেছিল, ক্যাবের কোনো প্রতিনিধিকে আপনি সঙ্গে রাখলেন না। আপনি মালিক আর সরকার মিলে, শ্রমিকও যে, মালিকও যে, সরকারও যে, সবাই তারা এক হয়ে দাম বাড়িয়ে দিলেন। তো আপনি যাদের থেকে টাকা নেবেন তাদের প্রতিনিধি রাখবেন না। এই প্রতিনিধি না রাখার অর্থই হচ্ছে সরকারের জনসম্পৃক্ততা না থাকা। সরকার আসলে জনসম্পৃক্তহীন হয়ে পড়েছে কিনা সেটা তো আসলে প্রশ্ন থাকছে, কিন্তু জনগণের মনোভাব, জনগণ কি চায় সেই বিষয়গুলি সরকার অনুধাবন করতে পারবে সেই প্রত্যাশায় রাখছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন।